আরও একবার বসন্ত, দ্বিতীয় পর্ব। সে তো জানত না সেখানে তাকে সম্মুখীন হতে হবে বাস্তবতার সাথে। ইরফানের অফিস রুমের সামনে যেতেই কিছু কথোপকথন কানে আসে প্রিয়ন্তীর। কণ্ঠস্বর দুজনের ছিল, একজন পুরুষ এবং একজন নারী। পুরুষটির কণ্ঠটি তার চিরচেনা কণ্ঠ। নারীটি আহ্লাদী কণ্ঠে বলল, দেখতে দেখতে 4 মাস কেটে গেল। কবে ডিভোর্স অ্যাপিল করবে তুমি? এদিকে আমাকে ঝুলিয়ে রেখেছ। বাবা বিয়ের জন্য তোড়জোড় করছে। আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না, এই বলে রাখলাম। সরি বাবু, কি করব? এত মারি তাও আঠার মতো গায়ে লেগেই আছে। চেষ্টা তো করছি, একটু সময় দাও। আর কত সময়? তুমি যা করার তাড়াতাড়ি করো। আমি নেশা করি জেনেও আমার সাথে আছে। আমি ওকে যে মারটা মারি তাও আমার সাথেই আছে। এমনকি বাসায় একটা কথাও বলে না। ডিভোর্স পেপারটা রেডি হয়ে আছে, কিন্তু কিভাবে দেব বুঝতে পারছি না। আমি চেয়েছিলাম ও যাতে নিজে থেকে আমাকে ছেড়ে চলে যায়। মাঝে মাঝে মন চায় ওই মেয়েটাকে মেরেই ফেলি। কথাটা শুনে প্রিয়ন্তীর মাথাটা 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। এই মানুষটা শত অত্যাচার মুখ বুঝে সে সহ্য করে এসেছে। তার গায়ের ক্ষতগুলো চিৎকার করে জানান দিচ্ছে। তবুও এত কিছুর পর একটা জোর ছিল, মানুষটা অন্তত তার একান্ত। কিন্তু সেই চিন্তাটা কাঁচের আয়নার মতো ভেঙে চুরমার হয়ে গেছে। চোখ থেকে মনের অজান্তেই পানি পড়ছে। আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না তার, কিন্তু পাটা চলতে চাইছে না। অনেক কষ্টে মনের বিরুদ্ধে কোনো মতে বাড়ি পৌঁছালো প্রিয়ন্তী। বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই ফোনটা আবার বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে বাবা নামটি ভেসে উঠল। শাহাদাত সাহেব বড় মেয়ে বলতে পাগল। মেয়ের সাথে দিনে অন্তত পক্ষে 5 বার কথা না বলে তার হয় না। 2 ঘন্টা আগেও ফোন দিয়েছিলেন। কাপা হাতে ফোনটা রিসিভ করে সে। নিজেকে আপ্রাণ চেষ্টা করে স্বাভাবিক রাখার। বলে, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছো? কি রে প্রিয়মা, ফোন ধরতে এত দেরি হলো কেন? ফোন কাছে ছিল না বাবা, তাই। তুমি কেমন আছো? ওষুধ খেয়েছো? তোর মন খারাপ মা? কিছু হয়েছে? শাহাদাত সাহেব মেয়ের কণ্ঠ শুনে কিছু একটা অনুমান করতে পারলেন। তার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল প্রিয়ন্তী। হাও মাও করে কাঁদতে মন চাইছে, কিন্তু কাঁদতে পারছে না। বাবা পাছে বুঝে ফেললে কষ্ট পাবেন। নিজেকে দমিয়ে রেখে ধীর কণ্ঠে বলল, বাবা আমি ভালো আছি, একটু ক্লান্ত, আর আবহাওয়ার কারণে গলাটা বসে গেছে। জামাই কি আসেনি বাসায়? ওর মিটিং পড়ে গেছে তো, তাই আসতে দেরি হবে। বাবা আমি তোমাকে রাতে ফোন করব, এখন রাখছি। বলেই ফোনটা কেটে দিল প্রিয়ন্তী। ফোনটা কাটতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। চিৎকার করে কাঁদছে, কিন্তু কেউ দেখার নেই। কান্নাটা ঘরে 4 দেওয়ালে সীমাবদ্ধ। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। রাত 8টা। প্রিয়ন্তী যখন ঘুম ভাঙল সে দেখল ইরফান তার পাশে বসে রয়েছে, মুখে চিন্তার ছাপ। সে প্রিয়ন্তীকে ড্রয়িং রুমের মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে পাজা কোলে করে রুমে নিয়ে এসেছিল। বিছানায় শুয়ে তাকে নানাভাবে জ্ঞান ফেরানোর চেষ্টায় লিপ্ত ছিল। প্রিয়ন্তীকে উঠতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, প্রিয়ু তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ করছিল? মেঝেতে তোমাকে পেয়েছি আমি। ইরফানের উদ্বিগ্ন মুখটা ঠিক আগের মতোই রয়েছে। বিয়ের প্রথম দিকে যেমন উদ্বিগ্ন থাকতো, যখন রান্না করতে গিয়ে ভুলে হাত পুড়িয়ে ফেলতো প্রিয়ন্তী, তখন সে এভাবে উদ্বিগ্ন হয়ে যেত। প্রিয়ন্তীর এখনো মনে হলো লোকটা শুধু তারই আছে। ইরফানকে দেখেই তাকে জড়িয়ে ধরে প্রিয়ন্তী। হু হু করে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে বলল, খুব ভালোবাসি তোমায়। আমাকে মারো কাটো যাই করো, আমাকে একা করে দিয়ে যেও না প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি তোমার ঘরে কাজের মানুষ হয়েও থাকবো, তা আমাকে একা করে ছেড়ে যেও না। নিজের আত্মসম্মানের বলি দিয়ে শুধু তার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আকুতি করতে লাগলো প্রিয়ন্তী। প্রিয়ন্তী কাঁদছে, হু হু করে কাঁদছে। তার চোখ জোড়া ফুলে গেছে। তার আকুতিতে হয়তো
পাথরও গলে যাবে। ইরফান তো একজন রক্ত মাংসের মানুষ। প্রিয়ন্তীকে খুব যত্নের সাথে জড়িয়ে ধরল সে। বুকের কাছে আগলে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও প্রিয়, আমি ভুল করে ফেলেছি। আমায় ক্ষমা করো, আর হবে না এই ভুল। আমি পাপ করেছিলাম, আমাকে ক্ষমা করো। কথাটা যেন খরার মাঝে এক পশলা বৃষ্টির ন্যায় কাজ করল। প্রিয়ন্তীর কাছে মনে হলো তার মানুষটি আবারও তার কাছে ফিরে এসেছে। নিজের আত্মসম্মানে জলাঞ্জলি দিয়ে হলেও সে টিকিয়ে রাখতে পারবে তার সম্পর্ক। কিন্তু সে জানত এই সব কিছু তার নিছক কল্পনা মাত্র। বাস্তবতা খুব কঠিন এবং নির্মমতায় ঘেরা। 2 মাস সব কিছু খুব ভালো চলছিল। না ইরফান তাকে মারত না বকত। তাদের বৈবাহিক জীবন খুব শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। প্রিয়ন্তীও নিশ্চিন্তে তার বাবার বাড়িতে ঘুরতে গেছিল। কিন্তু এক সকালে একটা কুরিয়ার তার জীবনকে 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিল। ইরফান তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। পেপারটা রিসিভ করার পর যেন প্রিয়ন্তী সাজানো দুনিয়াটায় পুরোটা ভেঙে গেল। শাহাদাত সাহেব রেগে ইরফানকে কল দেন। তার ফুলের মতো মেয়েটার জীবনটা এভাবে শেষ করে ফেলবে এটা তিনি কিছুতেই মানতে পারছিলেন না। ইরফানকে যখন প্রশ্নবিদ্ধ করেন তিনি তখন ইরফানের উত্তর ছিল, আমি তাকে ভালোবাসি না। কি কি সমস্যা হয়েছে আমার মেয়ের? আমার মেয়ে কোনো তো খুঁত থাকবে। আপনার মেয়েকে ভালো লাগে না, আর আপনার মেয়েকে তো মেরে ফেলিনি, এটা আপনার ভাগ্য ভালো। আমি তো ওকে মেরেও ফেলতে পারতাম। কথাটা শুনে একজন বাবা মাথায় ওপর যেন আকাশ ভেঙে পড়ে। যে মেয়ের সাথে তিনি উচ্চ বাক্যে কথাও বলেননি সেই মেয়েটিকে দিনের পর দিন শুধু লাঞ্ছনা অত্যাচার পেয়েছে। ইরফানের বাবা মারও কোনো ভাবের পরিবর্তন হলো না। ছেলের ইচ্ছেই তাদের ইচ্ছে। শাহাদাত সাহেব এবার চেয়েছিলেন ইরফানকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন, নারী নির্যাতনের কেসে জেলে দেবেন তাকে। কিন্তু প্রিয়ন্তীর জন্য কিছুই পারলেন না। অনেকে তাকে বোকা বলেছে, অনেকে তাকে আত্মসম্মানহীন বলেছে, কেউ কেউ তো তাকে নারী রূপে কলঙ্ক বলেছে, কারণ সে প্রতিবাদ করেনি, অন্যায়কে মুখ বুজে সহ্য করেছে। আবার কেউ কেউ তার চরিত্রে দাগ তুলেছে, বলেছে হয়তো তার চরিত্রেই ঝামেলা ছিল। কিন্তু প্রিয়ন্তীর কাছে ইরফান তার প্রথম ভালোবাসা ছিল। সেই মানুষটাকে কিভাবে ঝামেলায় ফেলবে সে? আর যতই হোক, কোর্ট কাচারিতে মেয়েদের সম্মানটাই বেশি যায়। বাবাকে এই বয়সে এত যন্ত্রণা দেবার কথা সে ভাবতেও পারছিল না। তাই সব মেনে ডিভোর্স পেপারে সিগনেচার করে প্রিয়ন্তী। 5 বছরের আঘাতটা মেনে নিতে তার 1.5 বছর লাগে। প্রথমে মানুষের সামনে যেতেও ভয় হতো। সেই ভয়ে নিজেকে এক ঘরে আটকে রাখত সে। যখন দম বন্ধ লাগতো ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকতো। এই সময়টা শাহাদাত সাহেব তাকে মানসিকভাবে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে গেছেন। তবে কোথাও না কোথাও একটা ক্ষোভ জন্মাতই। মেয়েটাকে না জানি কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে এটা ভেবেই সকলের দৃষ্টির অগোচরে অশ্রু বিসর্জন করতেন। কিছুদিন পর জানতে পারেন ইরফান আবার বিয়ে করেছে। প্রিয়ন্তী আবারও ভেঙে পড়ে। এই কষ্টের জোয়ার থেকে বের হতে 2 বছর লেগেছে প্রিয়ন্তীর। এখনও সেই বইটা খুলতে ভয় পায় সে। আজ আবারও সেই বইটা তাকে খুলতে হয়েছে, শুধু শিবনের জন্য। মাঝে একটা প্রশ্ন বারবার নিজেকে করে প্রিয়ন্তী, এই সব কিছু কেন তার সাথেই হয়? কেন? কিন্তু কোনো উত্তর নেই। রাত 8টা। ক্যাফেতে বসে রয়েছে প্রিয়ন্তী। বাসায় দম আটকে আসছিল তার। বান্ধবীদের সাথে আড্ডা মারলে হয়তো শান্তি লাগবে, তাই এখানে আসা। পাশে বসে রয়েছে নিশাত এবং আফসারা। এই দুজন প্রিয়ন্তীর খুব ভালো বন্ধু, একটু পাগল, কিন্তু তাদের পাশে না পেলে হয়তো এই কঠিন সময়টা কখনোই সে পার করতে পারত না। শুনলাম আন্টি আবার তোর বিয়ের কাজ শুরু করেছে, এবারে লোকটাকে? নির্বিকারভাবে প্রশ্নটা করল নিশাত। নিশাতের প্রশ্ন অগ্রাহ্য করে আফসারা বলে ওঠে, তুই বিয়েটা এবারও
ভাগিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ। কেন? এবারটায় কি ঝামেলা? লোকটা বিধবা, সাথে একটা 15 বছরের মেয়েও আছে। কিন্তু প্রবলেম এটা নয়। সে একজন ন্যানি চাইছে তার বাসার জন্য, এবং সেই ন্যানি যাতে তার সেক্স পার্টনার হয়। দেখ, আমাদের দুজনের দুবার করে বিয়ে হয়েছে। তুই একজনই যার একটা বিয়ে। এটা আলাদা ব্যাপার যে আমাদের একই মানুষের সাথে দুবার বিয়ে হয়েছে, বাট তাও। নিশাতের এমন কথায় মুচকি হাসি দেয় প্রিয়ু। বলে, দোস্ত, আমিও চাই আমার একটা সংসার হোক, আমার বাচ্চা কাচ্চা হোক। ইরফানের সাথে আমার সংসারটা আমার নিজের হাতে তৈরি ছিল। আমি এখনো চোখ বন্ধ করলে আমাদের বাড়িটা দেখি। আমি একটা টক্সিক রিলেশনে ছিলাম, যেটা যেমন ঠিক এটাও ঠিক। দিন শেষে আমার মনে হতো আমার কেউ তো আছে, আমি একা নই। বাবা মারা যাওয়ার পর থেকে এই একাকিত্ব যেন আরও গাঢ় হচ্ছে। তবে এর মানে এটাও না আমি ফেলনা। ব্যাপারটা সে আমার থেকে বয়সে বড় কিংবা আমার চেয়ে ছোট নয়। আমি এমন একজনকে চাই যে আমাকে আমার খুঁতসহ আমাকে ভালোবাসবে। আমি আর কম্প্রোমাইজ করব না। আমি কারোর মনোরঞ্জনের খোরাক হতে চাই না। প্রিয়ন্তীর কথায় যুক্তি আছে, তাই নিশাত এবং আফসারা কিছুই বলল না, বরং টপিক ঘুরিয়ে অন্য বিষয়ে কথাবার্তা শুরু করলো। তারা তাদের আড্ডা শেষে যে যার বাসায় রওনা দিল। যতই হোক, তাদের একটা হ্যাপি লাইফ আছে, একটা সংসার আছে। সবাই চলে গেলে প্রিয়ন্তী সেখানে একা দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কতটা একা সে! ইস, কেউ যদি তার জীবনেও আসতো, আরও একবার বসন্ত যদি তার জীবনেও আসতো। তখনই আকাশে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রিয়ন্তী। কতটা একা সে! ইস, কেউ যদি তার জীবনেও আসতো, আরও একবার বসন্ত যদি তার জীবনেও আসতো। তখনই একটা মোটরসাইকেল তার গা ঘেঁষে চলে যায়। এতটা গা ঘেঁষে চলে যায়, একটু সময়ের জন্য মনে হলো প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়নি। বুকটা কাঁপছে প্রিয়ন্তীর। সে একেবারে রাস্তার মাঝখানেও দাঁড়িয়ে নেই। হ্যাঁ, ড্রেনের কাজের জন্য ফুটপাত বাদ দিয়ে রাস্তা ধার ঘেঁষে হাঁটছে। লোকটাকে দুটো কথা শুনিয়ে দিলে মন্দ হবে না, বরং মনের কালো মেঘের কিছুটা বর্ষণ ঘটবে। সব বর্ষণ শুধু অশ্রুপাতেই হয় না, কিছু বর্ষণ মানুষকে ধাতানি দিয়েও ঘটানো যায়। যদি চোখ পকেটে নিয়েই বাইকে চালাতে হয়, তাহলে রাস্তায় না চালিয়ে সার্কাসে গিয়ে বাইক রাইড করেন, তাহলে 2 টাকা বেশি কামাই হবে। কথাটা এতটাই জোরে বলল যে বাইকওয়ালা তার থেকে 10 মিটার সামনে গিয়েও বাইকে ব্রেক কষে। একটা কালো জ্যাকেট পরনে, কালো হেলমেট মাথায়। লোকটার মুখ দেখার কোনো উপায় নেই। লোকটা বাইক থামাতেই গটগট করে তার কাছে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীর চোখে আগুন স্পষ্ট। কাছে যেতেই হিনহিনে কণ্ঠে বলে, আরেকটু হলেই তো আমার আর এই দুনিয়াতে থাকা লাগতো না। এটা তো মানুষের রাস্তা, গরু ছাগলের নয়। তাই একটু চোখ খুলে গাড়ি চালালে একটু উপকার হয়। চোখে না দেখলে চেম্বারে আসেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। প্রিয়ন্তীর চেঁচামেচিতে মোটামুটি বেশ লোকই জড়ো হয়েছে। বিনা টিকিটে শুটিং দেখার মজা আমাদের দেশের মানুষ মোটেও হাতছাড়া করতে চায় না। কোথাও কিছু হোক বা না হোক, সেখানে যদি একটু চেঁচামেচি আভাস পাওয়া যায়, তবেই সকল কাজ বাদ দিয়ে জড়ো হয়ে যাবেন। তাতে আপনার লাভ হোক বা না হোক। অনেকে তো নিজের মোবাইল ফোনে ভিডিও অন করে ফেললেন। প্রিয়ন্তী আশেপাশে বেশ লোক জড়ো হয়েছে। কেউ কেউ তো বলছে, আরে একটা ফটফটি পেয়েছে, তাই আকাশে উড়ছে এরা। এদের কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? সাপের মতো বাঁকিয়ে বাঁকিয়ে কিভাবে চালায় মোটরসাইকেল। এদের একটা দেখার সময়ও নেই রাস্তায় কেউ চলে। পুলিশে ধরে দিলে লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে।
লোকজন জড়ো হওয়াতে একটা লাভও হয়েছে প্রিয়ন্তীর। ইচ্ছে মতো মনের ক্ষোভ মেটাতে পারবে। জড়তাবিহীন গলায় বলল, আরেকটু হলে তো আমাকে উড়িয়েই দিচ্ছিলেন। তা বলি, কোনো ট্রেন ট্রেন ধরতে যাচ্ছেন? এখন কথা বলছেন না কেউ? পুলিশের কাছে যখন ধরা দিব একদম লাঠি মতো সোজা হয়ে যাবেন। এই আজকালকার জেনারেশনের প্রবলেম, বাবা মা একটা বাইক কিনে দিতে না দিতেই সেটা নিয়ে স্টান্ট করা লাগে। নিজের না, অ্যাটলিস্ট নিজের বাবা মায়ের কথাটা তো ভাববেন। আমাদের কিছু হলে কি হবে তাদের? না, সেটাও ভাবার সময় কি আছে এই মহাশয়দের? তাদের তো বাইক নিয়ে সার্কাস দেখাতে হবে। এবার যদি একটা শিক্ষা না পাও কখনোই সোজা হবে না। তাই আমার সাথে থানায় যাবেন, এখন মানে এখনই। তা কোন থানায় নিয়ে যাবেন? মিরপুর মডেল পুলিশ স্টেশন। হেলমেট খুলতে খুলতে কথাটা বলে উঠল লোকটা। হেলমেট খুলতেই প্রিয়ন্তীর মুখে কুলু পেটে গেল। লোকটা আর কেউ নয়, আরাফাত। আরাফাত নামক লোকটার সাথে তার এই নিয়ে দুবার ঝগড়া বাঁধল এবং দুবারই সে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। লজ্জায় শ্যামলা মুখখানা একেবারে কমলার রং ধারণ করল। কি বলবে বুঝে উঠতে পারছে না। আরাফাত মিটিমিটি হাসছে। প্রিয়ন্তীর এই মুখটা তার খুব ভালো লাগে। যেই স্পিডে চড়া হয় ঠিক সেই স্পিডেই দমে যায়। হাসতে হাসতে ভিড়ে উপস্থিত মানুষদের বলল, কাকা, আমি নিজেই পুলিশের লোক। আমাকে থানায় দিয়ে লাভ নেই। আপনারা যে যার কাজে যান। কথাটা শুনেই ভিড় হালকা হতে লাগলো। প্রিয়ন্তী এখনো ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। তার এতগুলো বাক্য শুধু খরচ করেছে সে। হাত দিয়ে কপালের চুলগুলো সরাতে সরাতে আরাফাত বলল, উঠে পড়ুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। না, লাগবে না, আমি যেতে পারবো। সমস্যা নেই, মাঝে থানাতেও নামবো না হয়। আপনি একটা রিপোর্ট করেই ফেলুন। বলা তো যায় না আবার কোন কেসে থানায় নিয়ে যাবার হুমকি দেন। এটা মোটেও আমার দোষ নয়। জানেন কি ভয় পেয়েছিলাম? তাই লিভ দিচ্ছি। আসলে একটু তাড়াই ছিলাম। আর এত রাতে একা একজন মেয়ের চলাফেরা করাটাও ঠিক না। আর আমি বাচ্চা বয়স্ক সুন্দরীদের সাহায্যের জন্য সবসময় নিয়োজিত। চোখ টিপ্পনি দিয়ে আরাফাত কথাটা বলল। প্রিয় অবাক নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। কালকে এবং আজকের আচরণের মাঝে বেশ তফাৎ রয়েছে আরাফাতের। আজ লোকটাকে খুব অসহ্য লাগছে না তার। প্রিয়ন্তী মুচকি হেসে বলল, ও তাহলে আমি সেই ক্যাটাগরিতে পড়ি? বাহ, বেশ সেলফ কনফিডেন্স আছে আপনার বলতে হবে। আমি তো আপনাকে সুন্দরী বলিনি। আমিও নিজেকে সুন্দরী বলিনি। তাহলে বয়স্ক? আমি বয়স্কদের মধ্যেই পড়ি। এখন ৩০ বছরের নারীকে আপনি কচি খুকিদের মাঝে তো ফেলবেন না নিশ্চয়ই? প্রিয়ন্তী বেশ সাবলীলভাবেই কথাটা বলল। আরাফাত এক মুহূর্তের জন্য চুপ মেরে গেল। চোখ জোড়া শুরু করে কিছুক্ষণ দেখল প্রিয়ন্তীকে। শ্যামবর্ণের ছিপছিপে গড়নের একজন নারী। উচ্চতা তার বুক পর্যন্ত। মুখে এখনো বয়সের ছাপ পড়েনি। খুব মায়াবী মুখখানা। তাই বয়সের আন্দাজ করতে পারেনি আরাফাত। নিজের বোকামিতে নিজেই হেসে উঠল সে। মুখে একখানা অমায়িক হাসি টেনে বলল, উঠে পড়ুন ডাক্তার সাহেবা, রাত ৯টা বাজে। রোডটা সেফ নয়। আসলে অনেক রাত হয়েছে। এখন সিএনজি পেতে আরও দেরি হবে। তাই বেশি কথা না বলে রাজি হয়ে গেল প্রিয়ন্তী। একটু দূরত্ব রেখেই মোটরসাইকেলে বসল সে। ব্যাপারটা বেশ খুঁটিয়ে লক্ষ্য করল আরাফাত। ভাবল হয়তো বিবাহিত, তাই হয়তো পরপুরুষের সঙ্গে বসতে অস্বস্তি বোধ করছে। অ্যাড্রেসটা মিরপুর ১। আচ্ছা বলেই বাইকে স্টার্ট দেয় আরাফাত। ঠান্ডা বাতাস বইছে। নাক ঠান্ডা হয়ে যাচ্ছে প্রিয়ন্তীর। একেবার হাড়কাঁপুনি শীত পড়েছে ঢাকাতে। তার উপর বাইকের স্পিডটাও যে খুব কম তা নয়। বেশ রেকলেসভাবেই বাইক চালায় আরাফাত। একে ঠান্ডায় জমে যাচ্ছে। উপরে এত ওভারটেক করছে যে হৃৎপিণ্ড হাতে এসে পড়ার
জোগাড় প্রিয়র। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আস্তে চালান প্লিজ। আমি এর নিচে চালালে আর বাইক চলবে না, এমনি স্পিড কম। কথাটা শুনে যেন আক্কেল গুম হবার জোগাড় প্রিয়ন্তীর। বলে কি লোকটা, নাকি স্পিড কম? তাহলে যখন হাই স্পিডে চালায় না জানি কিভাবে চালায়। ভয়ে শক্ত করে আরাফাতের কাঁধ আঁকড়ে ধরে প্রিয়ন্তী। কাঁধে প্রিয়ন্তীর হাত অনুভব হতেই স্পিডটা আরও বাড়িয়ে দিল আরাফাত। মিনিট 20 পর প্রিয়ন্তীর বাড়িতে পৌঁছালো তারা। প্রিয়ন্তী যেন হাঁপ ছেড়ে বাঁচল, বুক এখনো কাঁপছে। এই লোক নাকি আবার পুলিশে আছে, মানা যায়? প্রিয়ন্তী মনে হলো সে কোনো ঝড় পেরিয়ে এলো। নাকটা লাল হয়ে আছে ঠান্ডায়, পেটটা মোচড়াচ্ছে প্রিয়ন্তীর। কোনো মতে বাইক থেকে নেমে শুকনো একটা ধন্যবাদ বলে ভেতরে যেতে গেলে আরাফাত পেছন থেকে ডেকে উঠল, শুনুন। কোনো মতে বাইক থেকে নেমে শুকনো একটা ধন্যবাদ বলেই ভেতরে যেতে লাগলে আরাফাত পেছন থেকে ডেকে উঠল, শুনুন। আরাফাতের ডাকে পেছন ফিরে তাকালো প্রিয়ন্তী। আরাফাতের দৃষ্টি পলকহীনভাবে তার দিকে রয়েছে। প্রিয় আরাফাতের চোখে চোখ রাখল, মুহূর্তে যেন থেমে গেছে। অচেনা দুটো মানুষ একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তারা একে অপরের চোখে কিছু একটা খুঁজছে, এক অজানা অনুভূতি যা দুটো মানুষের হৃদয়ের কোণায় দোল দিয়ে যাচ্ছে। হয়তো একাকিত্বের হাহাকারের জন্য, অথবা কাউকে মনের অজান্তে ভালো লাগার জন্য। মনের অজান্তে আরাফাত জিজ্ঞেস করে উঠল, এটা কি আপনার শ্বশুরবাড়ি? আরাফাতের প্রশ্নে ঘোর কাটল প্রিয়ন্তীর। মুচকি হেসে বলল, না, আমার মায়ের বাড়িওয়ালার বাড়ি। কি? বাড়িটা আমাদের না, বাসাটা আমার মার। আমার কোনো শ্বশুরবাড়ি নেই। কথাটা শুনে অজানা কারণে মনের ভেতর খুঁতখুঁতটা বন্ধ হয়ে গেল আরাফাতের। অস্বস্তিকর ভাবটা নিমেষেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। এতক্ষণ কোনো একটা কারণে খুব উদ্বিগ্নতা কাজ করছিল, যা একেবারেই মিলিয়ে গেল। ভ্রুযুগল পুনরায় স্বাভাবিক হয়ে উঠল। কপালের ভাঁজটা শটান হয়ে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে অপারেশনের দিন দেখা হচ্ছে? আরাফাতের কথায় নির্লিপ্ত কণ্ঠে প্রিয়ন্তী বলল, ইনশাল্লাহ, সব ঠিক থাকলে আমাদের আর দেখা হবে না। মানে? আমি মেডিসিন প্র্যাকটিস করছি, তাই অপারেশনের সময় আমি থাকব না। আর অপারেশনের পর ইনশাল্লাহ সব ঠিক থাকলে 2 দিন আইসিইউতে রাখা হবে। সেখানে আমার কাজ নেই, আমি সেখানে ডাক্তার নই। তারপর ওয়ার্ডে শিফট করবে। সেখানে আপনার সাথে আমার দেখা হতে পারত, কিন্তু হবে না। কেন? আগামী 1 সপ্তাহ হাসপাতালে থাকছি না। বান্দরবনে একটা মেডিকেল টিম যাচ্ছে, আমি সেটা লিড করছি। তাই ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমাদের আর দেখা হবে না। আসলে আমাদের দুজনের প্রফেশনটাই এমন। আল্লাহ না চাইলে আমাদের দেখা হওয়া সম্ভব নয়। আর আমি চাইব না আপনি অসুস্থ হয়ে আমার কাছে আসুন এবং আমি ক্রাইম করে আপনার থানায় যাই। প্রিয়ন্তীর কথার যুক্তি আছে। মেয়েটি মাঝে কোনো জড়তা নেই, কি সুন্দর করে কথা বলে দিল যুক্তি দিয়ে। তবুও আরাফাতের মনটা যুক্তি মানতে চাচ্ছে না। ঝগড়ুটে মেয়েটা নানা মহিলাটার সাথে ঝগড়া করতে একটা আলাদা অনুভূতি আছে। এই অনুভূতি উৎস কিংবা কারণ আরাফাতের জানা নেই। সে আপাতত জানতে চায়ও না। ইনফ্যাচুয়েশন বলে একটা জিনিস আছে, এটা সেটা হবার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই 27টা বছরে বোধ হওয়ার পর থেকে এমন অকপটে মানুষ খুব কম দেখেছে সে। তাই হয়তো ক্ষণিকের আকর্ষণ, মুখের কোণায় হাসি অথচ চোখের কোণায় বিষাদের ছাপ, এমন মানুষকে জানতে না চাইবার কারণ বিজ্ঞান অন্তত দেয় না। প্রিয়ন্তী ছোট করে বলল, আসি, সাবধানে যাবেন। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আরাফাত এক মুহূর্ত দেরি না করেই প্রশ্নটা করল। প্রিয়ন্তী অবাক চোখে তাকিয়ে আছে। লোকটা এমন অকপটে প্রশ্ন করবে এটা যেন চিন্তার বাইরে।
তাই নিশ্চিন্ত হওয়ার জন্য আবার প্রশ্ন করল, জি? ইনশাল্লাহ সব থাকলে নাম্বারটা লাগবে না। কিন্তু বলা তো যায় না, সব কিছু ভালো নাও থাকতে পারে, তখন প্যারা খেতে হবে। তাই আগে থেকে নিয়ে রাখছি। আর ডাক্তারের নাম্বার নেওয়া কোনো ক্রাইম নয়, আর পুলিশের নাম্বারটাও রাখা ডবল সেফটি। আরাফাতের কথা শুনে খিলখিল করে হেসে দেয় প্রিয়ন্তী। কিছু মানুষ আছে যাদের ওপর মেজাজ খারাপ হয়, যাদের কথা শুনে গা জ্বলা ধরে, কিন্তু তাদের সাথে কথা বলে মনটা ফুরফুরে হয়ে যায়। অনেকটা থেরাপির মতো কাজ করে ব্যাপারটা। আজ সারাদিন যত বিরক্তি ছিল, এই বিগত আধ ঘন্টায় দূর হয়ে গেছে প্রিয়ন্তীর। নিশাত কিংবা আসফারের সাথে আড্ডা মেরেও মনের মাঝের কালো মেঘগুলো সুরাহা করতে পারছিল না প্রিয়ন্তী। হয়তো আজকের মেঘগুলো খুব গাঢ় ছিল। আরাফাত এক নজরে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে। বইয়ে পড়েছিল, যে নারীর হাসি সুন্দর সে সত্যিই মায়াবতী। আজ প্রমাণ পাচ্ছে। এই নারীটিকে গতকাল খুব বিরক্ত লাগছিল, কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে মায়াবতী লাগছে। ঘোরটাও গাঢ় হচ্ছে। গন্তব্য অনিশ্চিত, এটা তার মন জানে, তবুও এই ঘোরে স্বেচ্ছায় ডুববে যাচ্ছে। মনকে শাসন করে দিতে হবে, এটাই তাদের শেষ দেখা, জেনেও মায়ায় জড়াতে চাইছে। প্রিয়ন্তী হাসি থামিয়ে নিজের কার্ডটা দিল আরাফাতকে। আরাফাতও মানিব্যাগ থেকে নিজের কার্ড বের করে প্রিয়ন্তীকে দিল এবং সযত্নে প্রিয়ন্তী কার্ডটি মানিব্যাগে রেখে দিল। বলা তো যায় না, ভাগ্যের মোড় মানুষকে কোথায় নিয়ে যায়। আপনি মানুষটা অন্যরকম, ভাগ্যে থাকলে ইনশাল্লাহ দেখা হবে, বলেই হাতটা বাড়িয়ে দিল আরাফাত। প্রিয়ন্তী হাত মেলাতে মেলাতে বলল, আই উইশ আমাদের প্রফেশনালি মিটিংটা না হোক। তাদের কাছে মনে হচ্ছিল এটা তাদের শেষ দেখা, কিন্তু ওপরওয়ালা মুচকি হাসছেন, কারণ কাহিনী মাত্র শুরু, এখনো অনেক পথ চলা বাকি। মাস পেরিয়ে ফাগুনের মাঝ বরাবর এসে ঠেকেছে। কে বলবে এবছরে হাড় কাঁপুনি শীত পড়েছিল। গরমে ঘাম ঝরিয়ে দিচ্ছে প্রকৃতি। বসন্ত নাকি প্রকৃতিকে সাজানোর ঋতু। এই ঋতুতে প্রকৃতি নতুন সাজে নিজেকে সাজায়। বাংলাদেশে তা একেবারেই উল্টো। ফাগুনে পুড়ে দেওয়া রোদ শীতের আমেজের ওপর পুরোপুরি পানি ফেলে দিতে সক্ষম। মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে না রাজিয়া বেগমের। বাইরে ঠান্ডা পড়া গরমের মতো তার মাথার আবহাওয়া উত্তপ্ত। বড় ছেলে বিয়ে করছেন না, কারণ তার কোনো মেয়ে পছন্দ হয় না বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছেন। আরে বাপ, তুই 27-এ বিয়ে করবি না তো কি 40-এ বিয়ে করবি? তোর বাপ তো এই বয়সে তোদের 2 বাচ্চার বাপ ছিল। আর এদিকে ছোটটার বয়স 24ও পার হলো না, সে কিনা বিয়ে করবে। কাল রাতে মেয়ের ছবি হাতে ধরিয়ে সুন্দর ঘোষণা করে দিল সে বিয়ে করবে। কোনো মানে হয়? বসার ঘরে বসে রয়েছেন রাফিজা বেগম, সামনে মেয়েটির ছবি। মেয়েটির নাম নাকি রূপন্তী। আরশাদের সাথে রূপন্তী নামটা কি যায়। মেয়েটা ছবিতে অবশ্য তাকে মন্দ লাগছে না। হলদেটে সাদা চেহারা, গোলগাল মুখ, বাচ্চা বাচ্চা চেহারার ধরন। বয়স নাকি 21-এ ঠেকেছে। বাবা সরকারি চাকুরিজীবী ছিলেন, মারা গেছেন বছর বেশি হয়েছে। সরকারি কর্মরতা, হয় ঘুষখোর নয় কিপটে। কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা একটাই, তার ছেলে এখনো বেকার। আর এই মেয়ে ব্যতীত সে বিয়ে করবে না। সে নাকি মেয়েকে ভালোবাসে। এই ভালোবাসা কী রে? তাদের সময় তো এইসব ভালোবাসা টালোবাসা ছিল না। রাফিজা বেগমের মাথা দপদপ করছে। ছেলে তার একরোখা দুটোই, যা বলবে সেটাই সত্যবচন মানতে হবে। আরাফাত তাও এক কথা শোনে। আরশাদ 2 ডিগ্রি ওপরে, সে মোটামুটি সময় দিয়ে দিয়েছে। আজ বিকেলে মামলা ডিসমিস করে আসামি খালসা দিতে হবে। চিন্তায় মগ্ন ছিল রাজিয়া বেগম। তখনই চিন্তায়
মগ্ন ছিলেন রাজিয়া বেগম। তখন আরশাদ এসে তার সামনে ঝড়ের গতিতে দাঁড়ায়। বাজখাই কণ্ঠে বলে ওঠে, কী চিন্তা করলে? আরশাদের এমন ধারার কথা শুনে চমকে উঠলেন রাফিজা বেগম। আরশাদের কথা শুনে মনে হচ্ছে সে বাজার যেয়ে সবজি কেনার কথা বলছে। আরে, একটা তো বাড়ির বউ আনার কথা হচ্ছে। এভাবে কি কয়েক ঘন্টায় সিদ্ধান্ত নেওয়া যায়? আমি কি বাজারে যেয়ে টমেটো কিনতে যাব? আমি বলি একটা কথা, বোঝো আর একটা কথা। আমি বললাম, রূপুর ব্যাপারে কি ভাবলে? বাহ, রূপু কি উন্নতি! আমার ছেলে, বাবা! তা তোর এই রূপু কি বাজারে কিনতে পাওয়া যায় যে আমি ঘণ্টাখানেকের মধ্যে চিন্তা করে কিনে ফেলব? পাগল হয়ে গেলে নাকি? ডেট এক্সপায়ার গঞ্জিকা সেবন করলা? শরীর ঠিক আছে? একটা চট দিয়ে 24টা দাঁত ফেলে দেব। মায়ের সাথে ফাজলামি করিস? কত বড় সাহস! ফাজলামি করছি না, যা চোখে দেখছি সেই পরিপ্রেক্ষিতেই কথা বলছি। রূপু বাজারের পণ্য নাকি তোমার ঘরের হবু বউ? আমি এখনো ঠিক করিনি সে আমার হবু পুত্রবধূ। জড়তাহীন গলায় হিনহিনে কণ্ঠে প্রতিবাদ করে উঠলেন রাফিজা বেগম। তার কপালের ভাঁজ স্পষ্ট। আরশাদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না তার। আহসান সাহেবের মৃত্যুর পর একা হাতে 2 ছেলেকে তিনি মানুষ করেছেন। হ্যাঁ, তার পরিবার তাকে বটগাছের মতো ছায়া দিয়েছে। অবশ্য এই নানাবাড়ির জোরেই ছেলে দুটো এত বেহুল্লা হয়েছে। অনেকটা আদরে বাঁদর যাকে বলা হয়। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আমি যদি না চাই তাহলে ওই রূপু না ফুপু আমার এই ঘরের চৌকাঠও পার করতে পারবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর তুমিও কথাটা মুখস্থ করে নাও। আমার বউ রূপুই হবে, সেটা তুমি চাও বা না চাও। দরকার হলে নাইবা উঠলাম তোমার ঘরে বউ নিয়ে। ছোট মামা মামির বিয়েতে আপত্তি নেই। বড় মামার মেয়ে পছন্দ। নানু এক পর্যায়ে রাজি। পারলে আজ বিকেলে মেয়ে দেখতে যাবেন। বিয়ের পর ওখানে বউ তুলব। আরশাদও কম যায় না। মার কথা ভ্রুক্ষেপ না করেই বুলেটের গতিতে কথাগুলো বলে দিল। আরশাদের এমন কথায় দমে যাওয়ার মানুষ রাফিজা বেগম একবারেই নন। বাঁকা হাসি হেসে বললেন, আর খাওয়াবে কি? সে মুরদ আছে তোমার? এই বয়সে চাকরি তো দূরে থাক, পকেট মানিটুকুও বড় ভাইয়ের দেয়। মাস্টার্সও শেষ হয়নি, তা বউকে কি মামা শ্বশুর খাওয়াবে? জানতাম এটাই বলবে। আমার বউকে আমিই খাওয়াবো, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সেই ব্যবস্থা করা হয়ে গেছে। 15,000 টাকার চাকরি পেয়েছি। এখন স্যালারি কম, কিন্তু 6 মাস পর বাড়বে। হা হা। এখন বলো কি করবে? আরশাদের কথায় কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না রাফিজা বেগম। একবারে কিস্তিমাত করে দিল এই হাঁটুর বয়সী ছেলে। তার কিছু বলার আগেই পাশ থেকে স্পষ্ট কণ্ঠে আরাফাত বলে উঠল, ওর কোনো ভাইটাই থাকলে নাম্বারটা দিস। কথা তো আগে বলতে হবে। হুট করে দল নিয়ে গেলেই তো হবে না, সব কিছুর নিয়ম আছে। আরাফাতের কণ্ঠ শুনে আরশাদ চুপ হয়ে গেল। শুধু আরাফাতকেই জমের মতো ভয় পায় আরশাদ। মাথাটা হেলিয়ে নিঃশব্দে হ্যাঁ বলল সে। আরাফাতের কথাটা শুনে সোফায় বসে পড়লেন রাফিজা বেগম। ভেবেছিলেন আরাফাত আসলে সে হয়তো তার দলে নাম লেখাবে, কিন্তু কিসের কি, উল্টো মেয়ের ভাইয়ের নম্বর চাইছে। মার অখুশি মুখটা যেন সবচেয়ে অপছন্দের আরাফাতের। ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসল সে। ধীর কণ্ঠে বলল, কি হয়েছে মা? কি হবে? আমার কোনো সিদ্ধান্তের কোনো দাম আছে নাকি? সব তোরাই ঠিক করে ফেলিস, আমার কোনো দরকার নেই। এখন আছি তো বুঝছিস না, মরে গেলে কাঁদবি দেখিস। এই সংলাপটি যেন মায়েদের স্লোগান। যখনই কিছু মন মতো হয় না, এই সংলাপ দিয়ে সন্তানের সাথে জিতে যান। রাজিয়া বেগমও কোণঠাসা হয়ে এই সংলাপই দিলেন। আরশাদের তাতে ভ্রুক্ষেপ না হলেও আরাফাতের ঠিকই হবে, এবং সেটা হয়েওছে। কোমল কণ্ঠে বলল,
মা, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তোমার মেয়ে পছন্দ না হলে বিয়ে হবে না, ব্যাস। তবে তার জন্য আগে মেয়ে দেখতে হবে। আমার তো মনে হয় মেয়ে বেশ গুণী। তোমার অকর্মা ছেলেকে কর্মঠ করে ফেলেছে। সে চাকরি করবে ভাবা যায়? মেয়েটাকে আগে দেখি, কি বলো? আর তোমার ছেলেকেও তো তাদের পছন্দ হতে হবে। এটা কেমন কথা বাবু? কেন হবে না আমার ছেলেকে পছন্দ? তুমি মেয়ের মা হলে দিতে এই ছাগলের সাথে মেয়ের বিয়ে? অ্যাঁ, আমার ছেলে ১০০-তে ১। ওনাদের ভাগ্য ভালো আমি আমাদের ছেলের বিয়ে দিতে যাব। তাহলে তো হয়ে গেল। আমি তাহলে কথা বলি? হুম, বল। দেখি গিয়ে। আরাফাতের দ্বারাই রাফিজা বেগমকে সামলানো সম্ভব। অনেকটা ঘায়েল বাঘিনী সে। কখন কার উপর হামলা করবে তার ঠিক নেই। তবে এই বাঘিনী ছেলে বলতে পাগল। বিশেষ করে আরাফাত। তার বাবু যদি বলে দিন তো দিন, আর বাবু যদি বলে রাত তো রাত। শুধু বাবুর বিয়েটা দিতে পারলেই তার যেন শান্তি। রাত ৮টা। বইয়ের মাঝে ডুবে আছে সে। বিসিএসটা হয়ে গেলে একটা শান্তি প্রিয়ন্তীর। সরকারি চাকরি নিতে পারবে। বাবার খুব ইচ্ছে ছিল মেয়েও সরকারি চাকরিজীবী হবে। বাবার ইচ্ছেটা পূরণের চেষ্টায় নিজেকে নিয়োজিত করছে সে। এবার যেভাবেই হোক বিসিএস ক্যাডার হতেই হবে। পড়াশোনার ভেতরে কোনো ব্যাঘাত তার পছন্দ নয়, কিন্তু তার পরিবার কেন যেন পড়ার সময় তাকে বিরক্ত করে এবং সেটা মাত্রাতিরিক্ত ভাবে। বাসার ঘরে শিপন জোরে জোরে চেঁচাচ্ছে। কারণ অবশ্য প্রিয়ন্তী বেশ ভালো করেই জানা। সে চেঁচামেচিটা নিজের ব্যর্থতার জন্যই করছে। তার প্রমোশন হচ্ছে না, কারণ প্রিয়ন্তী বসের বোনকে অপমান করেছে। আবার চুটকির বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু প্রিয়ন্তীকে বিয়ে না দেওয়া অবধি তাদের সম্মতি দেওয়া যাবে না। এর ওপরে যা একটু ছুটকির বিয়ের কথা সে এগোচ্ছিল, প্রিয়ন্তী তাতে বাঁধ ছেড়েছে। এই বিয়েতে মোটেও প্রিয়ন্তীর সম্মতি নেই। মোট কথা প্রিয়ন্তী তার চক্ষুশূল হয়ে গেছে। প্রিয়ন্তীর সাথে বেশ কথা কাটাকাটিও হয়েছে। আগামীকাল বিকেলে রূপন্তীকে দেখতে আসবে ছেলেরা। তখন যদি প্রিয়ন্তী থাকে তবে নাকি ছুটকির বিয়েটা হবে না। শিপনের সাথে চিৎকার করার ইচ্ছে প্রিয়র হচ্ছে না। তাই দরজা লাগিয়ে বই নিয়ে পড়তে বসেছে সে। বইয়ের পাতা উল্টোচ্ছিল, তখনই তার দরজায় কড়া নাড়া পড়ে। নিশ্চয়ই জাহানারা বেগম এসেছেন নিজের ছেলের তরফদারি করতে। বিরক্তির সাথে দরজা খুলতেই হুড়মুড় করে রূপন্তী ঘরে ঢুকে। কিছু জিজ্ঞেস করার আগেই রূপন্তী হাউমাউ করে কেঁদে ওঠে। রূপন্তীকে এভাবে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় প্রিয়। উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, চুটকি, কি হয়েছে? কাঁদছিস কেন? শিপন কিছু বলেছে? ছুটকি, বুবু, আমি বিয়ে করব না, প্লিজ ভাইকে নিষেধ করে দাও। রূপন্তী কেঁদেই যাচ্ছে। তার কান্না থামবার কোনো উপায় পাচ্ছে না প্রিয়ন্তী। কি বলে সান্ত্বনা দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না সে। সে নিজেও চায় না রূপন্তী এত তাড়াতাড়ি বিয়ে হোক, কিন্তু শিপনের সাথে চেঁচামেচি করে ক্লান্ত সে। দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, শান্ত হো, কান্নাকাটি থামা। এবার শান্ত হয়ে বল কি হয়েছে। আমি একজনকে পছন্দ করি বুবু, কিন্তু ভাই না জানি কার সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছে। আমি ওই মানুষটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বুবু, প্লিজ তুমি একটু বোঝাও না ভাইকে, প্লিজ। অস্পষ্ট স্বরে কথাগুলো বলল রূপন্তী। রূপন্তী কাঁদছে, নাক লাল হয়ে এসেছে। ফর্সা মেয়েটাকে কাঁদলে একবারেই মানায় না। প্রিয়ন্তী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোবাসা জিনিসটাকে খুব ভয় হয় প্রিয়ন্তীর। এমন ভালোবাসার জালে একটা সময় সেও পা বাড়িয়েছিল। বাবাকে বলেছিল এই ছেলেকে তার ভালো লাগে। বাবাকে যদি তখন সাহস করে বলতো, বাবা, আমি এখন বিয়ে করব না, লোকটাকে আমায় চেনার সময় দাও, তাহলে হয়তো আজ এই পরিণতি হতো না তার। রূপন্তীর সাথে এমনটা হোক সেটা সে চায় না। যদি রূপন্তীর
পছন্দের ছেলেটি তার যোগ্য হয় তবে তার সাথেই প্রিয়ন্তী তাকে বিয়ে দেবে, কিন্তু আগে ছেলেটির সাথে প্রিয়ন্তী নিজে কথা বলবে। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, দেখতে আসলেই বিয়ে হয়, কে বলেছে তোকে? মানে আমাকেও দেখতে এসেছিল। আমার বিয়ে হয়েছে? কি করবে তুমি? কাল আসুক, তখন দেখব কি করা যায়। চোখ টিপ্পনি কেটে কথাটা বলে প্রিয়ন্তী। রূপন্তী এখনও তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। প্রিয়ন্তীর মাথায় কি ঘুরছে সেটা শুধুমাত্র প্রিয়ন্তীই জানে। সেটা বুঝবার ক্ষমতা রূপুর নেই। আরশাদের জন্য অপেক্ষা করছে রূপন্তী। লোকটা আজ আসার কথা সকালবেলা, কিন্তু কিসের কি? সকাল পেরিয়ে দুপুর হতে চলল, তার আসার নাম নেই। কত কাজ লোকটাকে নিয়ে প্রিয়ন্তীর কাছে যাবে। আজ ঠিক 3টার সময় দিয়েছে প্রিয়ন্তী, এখন 2:30 বাজে। তাহলে কি লোকটা আসবে না? আজ বিকেল 5টায় তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাকে যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে তো বিয়ে ঠিক করেই যাবে। আরশাদকে কাল রাতেই সব বলে দিয়েছিল রূপন্তী। তাহলে এখনও আসছে না কেন মানুষটা? সময়ের কাঁটা পার হচ্ছে, সাথে ধৈর্য বাঁধ ভাঙছে রূপন্তীর। এভাবে সার্কাসের জোকারের মতো ক্যাম্পাসে বটতলায় বসে থাকার কোনো মানেই হয় না। এখন আরশাদকে ফোন লাগাবে সে, আর মনে যা আসবে তাই বলে ঝাড়বে। পেয়েছেটা কি? 2 বছর হয়ে গেছে তাদের সম্পর্কে, অথচ লোকটার কোনো গুরুত্বই নেই। কাল রাতেই তাকে জানিয়ে দিয়েছিল রূপন্তী, অথচ সে সকলের কথা বলে এখনও আসেনি। দুপুরের চড়া রোদে মেজাজ যেন আরও চড়া হয়ে উঠেছে রূপন্তীর। ফোনের পর ফোন দিচ্ছে, অথচ একটা বার ফোন অবধি ধরছে না, উল্টে ফোন বারবার কেটে দিচ্ছে সে। এবার উঠে দাঁড়ালো রূপন্তী। ভুল মানুষের জন্য অহেতুক সময়টা নষ্ট করছিল সে। ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে লাগলো রূপন্তী। অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলে মনে হলো একটা পাহাড়ের সাথে ধাক্কা লাগে রূপন্তীর। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে একজোড়া হাত তাকে সামনে নিল। বাজখাই কণ্ঠে বলে উঠল, হাঁটতেও শেখনি? একটু হলেই তো পড়ে যেতে। চিরচেনা কণ্ঠটি উত্তপ্ত খরার মাঝে এক পশলা বৃষ্টির ন্যায় কাজ করল রূপন্তীর জন্য। মাথা তুলে তাকাতে মনের কোণায় একটা স্নিগ্ধ শীতল পরশ বয়ে গেল, কারণ মানুষটি তার যে খুব প্রিয়জন। বিকেল 6টা। বসার ঘরে মানুষের অভাব নেই। মোটামুটি পাত্রপক্ষে ঘরের কেউ বাকি নেই। মোটামুটি পুরো পাড়া নিয়ে এসেছে তারা মেয়ে দেখতে। জাহানারা বেগম হিমশিম খাচ্ছেন। ছেলে বলেছিল মাত্র 3 জন আসবে, কিন্তু এ তো পুরো পাড়া চলে এসেছে। ভাগ্যিস প্রিয়ন্তী বাসায় নেই, নয়তো আপ্যায়ন তো দূরে থাক, এদের 1 গ্লাস পানিও সাধতে দিত না সে। উল্টো কিছু একটা বলে ভাগিয়ে দিত। শিপন তাদের সাথে বসে কথা বলছে। স্নেহা রূপন্তীকে সাজাচ্ছে। এর মধ্যে বেলটা বেজে উঠল। জাহানারা বেগম মনে একটা কামড় পড়ল। প্রিয়ন্তী কি তবে এসে পড়ল? কথার মাঝে শিপন উঠে দরজাটা খুলল। দরজা খুলতে শিপনের মুখটা কালো হয়ে উঠল। দরজার ওপারে প্রিয়ন্তী দাঁড়িয়ে রয়েছে। আজ তার এই সময় আসার কথা ছিল না, তার 24 ঘন্টা ডিউটি থাকার কথা আজ। স্পষ্ট স্বরে সে বলে উঠল, তুমি এখন? নিজের ঘরে আসতে কি কখনো সময় দেখতে হবে? প্রিয় অকপটে বলা কথাটা শুনেই শিপন চটে গেল। হাতটা টেনে ধীর গলায় বলল, ছুটকিকে দেখতে এসেছে মানুষ, কোনো সিন ক্রিয়েট করবে না। আমি চাই না তারা অপমানিত হয়ে বাসা থেকে যাক। মাস্টার হয়েছিস, আমাকে আদব কায়দা শেখাচ্ছিস? মনে রাখিস পৃথিবীতে তোর আগে আমি এসেছি। বলে শিপনকে অগ্রাহ্য করে ভেতরে ঢুকে পড়ে প্রিয়ন্তী। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ে সোফায় বসা মেহমানদের দিকে। প্রায় 7 থেকে 8 জন মানুষ এসেছে। সবার দিকে একবার চোখ বুলিয়ে সিঙ্গেল সোফার দিকে তাকাতেই প্রিয়ন্তীর চোখ জোড়া আটকে গেল। ভেবেছিল এই অদ্ভুত বিরক্তিকর মানুষটির সাথে
এই জীবনে আর দেখা হবে না। কিন্তু ওপরওয়ালা তার ধারণাকে মিথ্যা প্রমাণ করে আরাফাত নামক ব্যক্তিটির সাথে পুনরায় তার দেখা করিয়ে দিল। সিঙ্গেল সোফায় কালো শার্ট পরিহিত শ্যামবর্ণের মানুষটি বসে রয়েছে। চুলগুলো বেশ কায়দা করে স্টাইল করা। আজ চোখে চশমা নেই, তবে চোখ দেখলেই বোঝা যাচ্ছে লেন্স পরেছে, কারণ আরাফাতের চোখের মণি ধূসর বর্ণের, কিন্তু আজ হালকা নীলাভও লাগছে। অবশ্য বেশ মানিয়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের লেন্স এবং চুলের স্টাইল সব মিলিয়ে সাউথের হিরো হিরো লাগছে। মানুষটার সাথে আজ 2 মাস পর দেখা হয়েছে। ব্যাপারটা প্রিয়ন্তীর কাছে মন্দ লাগছে না, কিন্তু হঠাৎই মনটা উদাস হয়ে গেল। কারণ আরাফাত ব্যতীত সেখানে পাত্রের ন্যায় কাউকেই লাগছে না। তবে কি এই সেই ছেলে যার সাথে চুটকির বিয়ের কথা শিপন বলছিল? প্রিয়ন্তী চেয়েছিল আরাফাতের সাথে তার প্রফেশনালি দেখা না হোক, কিন্তু সে কখনোই চায়নি এভাবে আরাফাতের সাথে দেখা হোক। অবশ্য একজন 27 বছরের যুবক একজন 21 বছরের যুবতীকেই বিয়ে করতে চাইবে, এটাতে তো অবাক হওয়ার কিছুই নেই। আরশাদ নামক ছেলেটির সাথে আজকে পরিচয় না হলে প্রিয়ন্তী এই বিয়েতে আপত্তি করত না হয়তো। যে পুরুষ একজন পথচারী বাচ্চাকে বাঁচাতে চোখ বন্ধ করে নিজের অর্থ খরচ করতে পারে, সেই পুরুষটি তার বোনের জন্য বেশ উপযোগী একজন মানুষ। কিন্তু রূপন্তী আরশাদকে ভালোবাসে, ছেলেটাও মন্দ নয়। সে তাকে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি তার বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবে প্রিয়ন্তীকে, তারপর পুরো পরিবারকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসবে। চিন্তার ঝাঁপিটুকু বন্ধ করে বুক থেকে দীর্ঘশ্বাস বেরোলো প্রিয়র। অচেনা পুরুষের দিকে এভাবে তাকিয়ে থাকলে মানুষ আর চাহনি নিয়ে প্রশ্ন তুলবে। ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটিয়ে সবাইকে সালাম দিল সে। শিপন তাড়াতাড়ি দরজা আটকে ভেতরে আসলো। রাফিজা বেগম অবাক কণ্ঠে বললেন, তোমাকে তো ঠিক চিনলাম না মা, যদি পরিচয়টা দিতে। সাথে সাথেই শিবন পেছন থেকে বলে উঠল, আমার বড় বোন আপু, উনি পাত্রের মা। ও, ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আন্টি? আল্লাহ রেখেছেন। এই বয়সে অসুস্থ থাকাটাই স্বাভাবিক, একটু নিয়মে থাকতে হবে, এইটুকুই। তা মা, তুমি কি করো? আমি পেশায় ডাক্তার, এএস হাসপাতালে চাকরিরত আছি। বাহ, আলহামদুলিল্লাহ। রাফিজা বেগমের সাথে বেশ সুন্দর করেই কথা বলছে প্রিয়ন্তী। একজোড়া অবাক নয়নে তার দিকে তাকিয়ে রয়েছে। চোখ জোড়া আর কারোর নয়, আরাফাতের। প্রিয়ন্তী নামক নারীটি তার মনের দরজায় বারংবার কড়া নেড়েছিল এই 2 মাস যাবৎ। ব্যাপারটা ইনফ্যাচুয়েশন থেকে বেরিয়ে অন্য কিছুতে রূপ নিয়েছে, সেটা সে এতদিনে না বুঝলেও আজ এই মুহূর্তে মনটা বেশ ভালো করেই তাকে জানান দিচ্ছে যে মুহূর্তে প্রিয়ন্তী ঘরে প্রবেশ করেছে, সেই মুহূর্ত থেকে তার চোখজোড়া প্রিয়ন্তীতেই আটকে রয়েছে। নারীটিকে দেখা মাত্র হৃৎপিণ্ডের গতি যেন দ্বিগুণ হয়ে গেছে। নারীটি তার থেকে বয়সে বড় জানা সত্ত্বেও বেহায়া মনটি তার দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। প্রিয়ন্তীর ব্যবহার স্বাভাবিক থেকেও স্বাভাবিক, এতে শিপন খানিকটা হলেও নিশ্চিন্ত হয়। ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দেয় শিপন তাকে। এই সুবাদে আরাফাতের সাথেও তার পরিচয় হয়। আরাফাত পাত্র নয়, বরং পাত্রের বড় ভাই। প্রিয়ন্তী এবং আরাফাতের চোখাচোখি হয়। আরাফাত স্মিত হাসি দিয়ে তাকে অভিবাদন জানায়। আরাফাতের স্মিত হাসিটি বরাবরের ন্যায় স্নিগ্ধ। এর মাঝেই রাফিজা বেগম প্রশ্ন করে ওঠেন, মা, তোমার স্বামীকে দেখছি না, সে কি কাজে রয়েছে? কথাটা শুনেই প্রিয়ন্তীর হাসি যেন মিলিয়ে গেল। এই প্রশ্নের সম্মুখীন হতে হতে সে ক্লান্ত। সে ডিভোর্সি, কথাটা এই 4 বছরে খানেকবার সে বলেছে। রাফিজা বেগম অধীর আগ্রহে উত্তরের অপেক্ষায় রয়েছেন। শিপনের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। বেশ ভালোভাবেই জানা আছে তার বড় বোন এখন কি উত্তর দেবে, কিন্তু ডিভোর্সি কথাটা শোনা মাত্র রাফিজা বেগমের কি রিয়াকশন হবে এটা চিন্তা করলেই ভয়টা গাঢ় হচ্ছে। এতটা অ্যাডভান্স এখনও বাংলাদেশের মানুষ হয়ে উঠতে পারেনি। ডিভোর্সি মেয়ে শুনলেই নাক সিটকাবে।
তারপর যেহেতু মেয়ে ডিভোর্সি, তাই পুরো দোষটা মেয়ের ওপরই দেবে। মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে, অতঃপর ছোট মেয়েটাকেও একই পাল্লায় ফেলবে। তাই দেরি না করে বলে উঠল, আপু অবিবাহিত। শিবনের কথাটা শোনা মাত্র প্রিয়ন্তী তার দিকে অবাক নয়নে তাকায়। প্রিয়ন্তী তীক্ষ্ণ চাহনি থেকে শুকনো ঢোক গেলে শিপন। মিথ্যে বলাটা একবারেই সহ্য হয় না প্রিয়ন্তীর। আর অজানা মানুষকে কেন মিথ্যে বলতে হবে এটা বুঝে পায় না সে। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে প্রিয়ন্তী তাকে বলে, মিথ্যে বলার দরকার নেই শিপন। বিয়ের সম্পর্কে মিথ্যা জিনিসটা খুব খারাপ। আন্টি, আমার ডিভোর্স হয়ে গেছে, 4 বছর হয়েছে। আসলে শিপন ভাবছে আপনারা খানিকটা ব্যাকডেটেড মানুষ। আমার ডিভোর্সের কথা শুনে ছুটকিকে জাজ করবেন, ছেলে মানুষ তো। প্রিয়ন্তীর নির্বাক বক্তব্য আরাফাতের ভেতরটা নাড়িয়ে দিতে সক্ষম। আরাফাত অবাক নয়নে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থাকত। এদিকে রাফিজা বেগমের মুখটাও কালো মেঘে আবরণে পড়ে যায়। বড় বোন ডিভোর্সি ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না তিনি। এদিকে প্রিয়ন্তীর সৎসাহস দেখে রাফিজা বেগমের বড় ভাই আকরাম সাহেব মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। বড় বোনকে দেখেই ছোট বোনের স্বভাবের আন্দাজ করতে পারছেন। আমতা আমতা স্বরে রাফিজা বেগম বললেন, কেন ডিভোর্স হয়েছিল? সে বলেছিল আমি নাকি মেন্টালি আনস্টেবল, আর আমি বলবো সে আমাকে ভালোবাসতো না। এখন দুটো মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারা হতেই পারে। আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার উপর। শিপন এটাই ভয় পাচ্ছিল। এত ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে, সে চেয়েছিল ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক, কিন্তু প্রিয়ন্তী নামক মানুষটি নিজের জেদকেই প্রাধান্য দেবে। ডিভোর্সের ব্যাপারটা চেপে গেলে কি হতো? তাড়াতাড়ি ভেতরে যেয়ে রূপন্তীকে পাঠাতে বলল সে স্নেহাকে। চায়ের ট্রে নিয়ে কাপা হাতে বসার ঘরে প্রবেশ করে সে। ভয় লাগছে, পাছে তারা যদি সম্মতি দিয়ে দেয় বিয়েতে। রূপন্তীকে দেখে মুখে হাসি ফুটে উঠল প্রিয়ন্তীর। শাড়ি পরা, মাথায় ঘোমটা তোলা, বাচ্চাদের মতো কোমল মুখখানা দেখেই রাফিজা বেগমের বেশ মনে ধরল এমন একখানা বই তো চাই তার ঘরে। কিন্তু মনে খচখচটা বেশ জোরালোভাবেই শুরু হলো। বড় বোনের মতো হলে তো একই ঘরে থাকা দায় হয়ে যাবে। ডিভোর্সে কাদের হয়? যারা সংসারে মানিয়ে নিতে পারে না। যদি বাপু মানিয়ে নিতে পারত তবে ডিভোর্স কেন হতো? তাকে শক্তভাবেই মেয়েটাকে বুঝিয়ে দিতে হবে তার পরিবারে এসব ডিভোর্স হয় না। সবাইকে সালাম দিয়ে চা তুলে দিল রূপন্তী। জাহানারা বেগম বসার ঘরে রূপন্তীর সাথে উপস্থিত হলেন। রূপন্তীকে দেখে রাফিজা বেগম ধীর কণ্ঠে বলল, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তা তোমাকে কিছু প্রশ্ন করি। রাফিজা বেগমের প্রশ্ন শুনে প্রিয়ন্তীর ভ্রুযুগল কুঞ্চিত হয়ে যায়। রূপন্তী ধীর কণ্ঠে ছোট্ট করে জি বলে। এরপর রাফিজা বেগম প্রশ্ন করে, তুমি রান্না পারো? জি, অল্প কিছু টুকটাক। বাহ, আলহামদুলিল্লাহ। একটা কথা সুন্দর মতো বলে দেওয়াটাই ভালো। বিয়েটা ছেলে খেলা নয়, ঝামেলা হবে, ঝগড়া হবে, তবে এসব ডিভোর্সে যাতে ব্যাপারটা না গড়ায়। যদি এমন কোনো ইচ্ছা থাকে বলে দাও, আমরা এগোবো না। তোমাদের ঘরে তো ডিভোর্সের ধাঁচ আছে। রাফিজা বেগমের কথাটা তীরের মতো বিঁধল প্রিয়ন্তীর বুকে। জাহানারা বেগম যেন হতভম্ব হয়ে গেলেন। আকরাম সাহেব এবং আরাফাত রাফিজা বেগমকে থামতে বলছে, কিন্তু কে শোনে কার কথা? রাফিজা বেগমের কথাটার উত্তর না দিয়ে পারল না প্রিয়ন্তী। ধীর কণ্ঠে বলল, আন্টি, আপনি কিভাবে জানলেন আমার ঘরে ডিভোর্সের ধাঁচ আছে? সবার বিয়ে তো সফল হয় না, আর আমার বিয়েটা সফল হয়নি বলে যে কারোর বিয়ে সফল হবে না এমনটা তো আর নয়। তুমি যেভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলো, তোমার বিয়ে যে টিকবে না এটা তো বোঝাই যাচ্ছে। কথাটা শুনেই প্রিয়ন্তীর ভেতরে চাপা আর্তনাদ করে উঠল। এই উক্তিটি তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। শিপন এতক্ষণে চুপ করে দাঁড়িয়েছিল। রূপন্তী রীতিমতো চোখের পানি ছেড়ে দেয়। ধীর কণ্ঠে শিপন বলে, আন্টি, আপনি না জেনে আমার বোনকে অ্যাকিউজ করবেন না। আমার বোনকে দেখেছেন তো এই প্রথম। তাকে নিয়ে এই উক্তিটি
কি করা কি আপনার সাজে? অ্যাকিউজ না, যা সত্যি তাই বলছি। আর বড় বোন এমন হলে না জানি ছোট বোন কেমন হবে। আন্টি, আপনি আপনার মূর্খতার প্রমাণটা আর দেবেন না প্লিজ। খুব ঠান্ডাভাবে কথাটা বলল প্রিয়ন্তী। আর নিজেকে আটকে রাখতে পারল না প্রিয়ন্তী। ক্ষত জায়গাটা থেকে পুনরায় রক্তকরণ হচ্ছে। প্রিয়ন্তী ঠান্ডা কণ্ঠে বাক্যটি শুনেই চলবে।